আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সীমান্তবর্তী স্থানসমূহ নিয়ে আলোচনা করব। বাংলাদেশের যে সীমান্তবর্তী জেলা আছে সেই সব জেলায় উল্লেখযোগ্য যে সীমানা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন কুড়িগ্রামে দেওয়া আছে রুমারি, বড়াইবাড়ি, এগুলো হচ্ছে সীমান্তবর্তী উল্লেখযোগ্য জায়গা। নীলফামারীতে দেওয়া আছে চিলাহাটি, ডুমার, তারপর ডালিয়া দেওয়া আছে। যশোরে আমরা জানি যে দেওয়া আছে বেনাফুল দেওয়া আছে, শার্শা দেওয়া আছে, জিকেরগাছা দেওয়া আছে। এগুলো হচ্ছে কি মানে সীমান্তবর্তী জেলার যতগুলো জেলা আছে সীমান্তবর্তী সেসব জেলার উল্লেখযোগ্য জায়গার নাম, যেখান দিয়ে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে মানুষ চলাচল করে বা সীমান্তে সংযোগ রয়েছে বা বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করে সেটা দেওয়া আছে, সেটা এখানে দেওয়া আছে। বাংলাদেশের সীমান্তবর্তী স্থানসমূহ দেওয়া আছে। তো আমরা নিচের দিকে যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে ছিটমহল নিয়ে আলোচনা করা হচ্ছে। ছিটমহল হচ্ছে একটা দেশে ভৌগোলিক সীমার ভিতরে অন্য একটা দেশের জায়গা থাকলে, মানে ধরেন যে বাংলাদেশের একটা গ্রাম সেটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে কিন্তু এটা মালিক হচ্ছে বাংলাদেশ কিন্তু পড়ছে ইন্ডিয়ার মধ্যে, তাহলে সেটাকে বলা হয় ছিটমহল বলা হয়। একইভাবে ইন্ডিয়ার একটা গ্রাম যদি বাংলাদেশের সীমানার মানচিত্রের ভিতরে পড়ে তাহলে যদিও মালিক এটার মালিক হচ্ছে ইন্ডিয়া কিন্তু সীমানা পড়ছে এটা বাংলাদেশের ভিতরে, তাই এটাকে বলা হয় ছিটমহল বলা হয়। তাই এখানে ছিটমহল নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যে ভারতের ভিতর বাংলাদেশের ছিটমহল ছিল 51টি এবং তার আয়তন দেওয়া আছে 7110 একর দেওয়া আছে। বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল ছিল 111টি, তার আয়তন দেওয়া আছে 17,160 একর দেওয়া আছে। ছিটমহল বেষ্টিত জেলা বলা হয় লালমনিরহাটকে বলা হয় সবচেয়ে বেশি ছিটমহল আছে লালমনিরহাটে দেওয়া আছে। ভারত বাংলাদেশের জন্য 3 বিঘা করিডোর প্রথম খুলে দেয় 26 জুন 1992 সালে। দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহল এটা হচ্ছে বাংলাদেশের লালমনিরহাটে অবস্থিত, পাটগ্রাম উপজেলায় অবস্থান করছে। এর আয়তন হচ্ছে 35 বর্গ কিলোমিটার। একইভাবে দহগ্রাম ও আঙ্গুরপোতা ছিটমহলের সাথে যোগাযোগের জন্য ব্যবহৃত করিডোরটি পরিচিত ছিল 3 বিঘা করিডোর, অর্থাৎ 35 বর্গ মাইল এলাকা পাটগ্রাম উপজেলার মধ্যে অবস্থান করতেছিল। সেটার জন্য যোগাযোগের জন্য 3 বিঘা করিডোর নামে একটা জায়গা ছিল, মানে একটা পথ ছিল বা রাস্তা ছিল। এই রাস্তা দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পাটগ্রাম উপজেলার মধ্যে দহগ্রামের মধ্যে প্রবেশ করত এই 3 বিঘা করিডোরের মাধ্যমে। 3 বিঘা করিডোর হচ্ছে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে তারা এই গ্রামের ভিতরে প্রবেশ করত। তো এদিকে আমরা যদি দেখি দেওয়া আছে যে 3 বিঘা করিডোরের আয়তন দেওয়া আছে 178 মিটার ইন্টু 85 মিটার দেওয়া আছে। এটি তিস্তা নদীর তীরে অবস্থিত। ভারত বাংলাদেশের সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 16 মে 1974 সালে, যেটা মুজিব-ইন্দিরা চুক্তি নামেও পরিচিত লাভ করেছিল। স্থল সীমান্ত চুক্তি বিলটি ছিল ভারতের সংবিধানে 100তম সংশোধনী ছিল। ভারত বাংলাদেশ স্থল সীমান্ত প্রোটোকল স্বাক্ষরিত হয়ে 2011 সালে স্বাক্ষর করা হয়। স্থল সীমান্ত চুক্তি কার্যকর হয় 6 জুন 2015 সালে। আর ছিটমহল বিনিময় যেটা সেটা হচ্ছে 31 জুলাই রাত 12টার পর অর্থাৎ 1 আগস্ট 2015 এর প্রথম প্রহর থেকে ছিটমহল বিনিময় হয়। অর্থাৎ এই ছিটমহল বিনিময়ের মাধ্যমে এমনভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশের সীমানার ভিতরে ভারতের কোনো জায়গা নাই আর ভারতের সীমানার ভিতরে বাংলাদেশের কোনো জায়গা নাই, অর্থাৎ বিনিময় হয়েছে, হস্তান্তর করে দেওয়া হয়েছে 31 জুলাই রাত 12টার পর, মানে 1 আগস্ট 2015 সালে সীমান্তে যে ছিটমহল ছিল সেগুলো বিনিময় করার পরে আর এখন আর বাংলাদেশের ভিতরে কোনো ছিটমহল নেই। বাংলাদেশের কোনো জায়গা ভারতের মাঝে নাই, ভারতের কোনো জায়গা বাংলাদেশের ভিতরে নাই, সেটা হচ্ছে ছিটমহল বিনিময়। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা 32টা, সেটা আগের ভিডিওতে আমরা বলেছি, এবং সীমান্তবর্তী জেলাগুলো এখানে মানচিত্রে সুন্দরভাবে দেয়া আছে যে সীমান্তবর্তী জেলা কোনগুলো। এদিকে যদি আমরা খেয়াল করি বাংলাদেশের সীমান্তের সাথে ভারতের 5টি রাজ্য অবস্থান করতেছে, অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের 5টা রাজ্যের মধ্যে একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এদিকে আছে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। এই 5টা রাজ্য বাংলাদেশের চারপাশে অবস্থান করতেছে। তো আমরা যদি এদিকে খেয়াল করে দিকে বাংলাদেশের সমুদ্র সীমা যদি খেয়াল করে দিকে, অর্থাৎ বাংলাদেশে যে এই যে মাটি আছে এই মাটি থেকে শুরু করে বাকি এই যে এইদিকে যতগুলো পানি আছে সাগর আছে এটা হচ্ছে বাংলাদেশের সমুদ্র সীমা দেওয়া আছে। বাংলাদেশের সমুদ্র সীমা নির্ধারণ করে দেওয়া আছে যে অতটুকু পর্যন্ত বাংলাদেশের সীমানার আন্ডারে থাকবে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা অনেক আছে, আমরা এত ডিপলি আলোচনা না যাই। তো আমরা এই হলো আলোচনা। এইদিকে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে এখানে দেওয়া আছে ব্লু ইকোনমি অথবা সমুদ্র অর্থনীতি বলা হয়। অর্থনীতি মানে ব্লু ইকোনমি বলা হয় কি, মানে এই যে সাগর, বাংলাদেশের যে বঙ্গোপসাগরে যতগুলো সম্পদ আছে, বঙ্গোপসাগরের নিচে মাছ থেকে শুরু করে যত প্রকার সম্পদ আছে এই সাগরের মধ্যে বঙ্গোপসাগরে সবগুলো মালিক কিন্তু বাংলাদেশ। এটাকে বলা হয় সমুদ্র অর্থনীতি নিয়ে ব্লু ইকোনমিকে বলা হয়। মানে সমুদ্রের জলরাশি, সমুদ্র সম্পদ, সমুদ্রকে ঘিরে গড়ে ওঠা অর্থনীতিকে বলা হয় ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি বলা হয়। 2010 সালে ধারণাটি প্রথম প্রবর্তন করে গুন্টার পাউলি তিনি প্রথম ধারণা দেন। 2012 সালে রিও ডি জেনেরোতে টেকসই উন্নয়ন শীর্ষ
জাতিসংঘের সম্মেলনে প্রথম ব্লু ইকোনমি শীর্ষ ধারণা উত্থাপিত হয়। ব্লু ইকোনমিকে চ্যালেঞ্জ সমূহ দেওয়া আছে যে ভূকৌশলগত অঞ্চলে সার্বভৌমত্ব নিশ্চিত করা, অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা, সমুদ্র তলদেশে খনিজ সম্পদ সেটা সঠিক ব্যবহার নিশ্চিত করা, সমুদ্রকে দূষণমুক্ত রাখা, বর্জ্যমুক্ত রাখা, প্রাণীজ বৈচিত্র্য সংরক্ষণ করা, অর্থাৎ আমার সীমানা সমুদ্রের ভিতরে যতগুলো প্রাণী আছে তাদেরকে আমরা সংরক্ষণ করব, এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে সমুদ্রের সঠিক নীতি প্রণয়ন করা। বর্তমানে ব্লু ইকোনমিকে 3P নামে অধিক পরিচিত। তাহলে এখানে দেওয়া আছে 3P মানে হচ্ছে তোমার দেওয়া আছে প্রোটিন, পলিটিক্স অ্যান্ড পেট্রোলিয়াম দেওয়া আছে। তাহলে বিভিন্নভাবে পরীক্ষা আসতে পারে যে ব্লু ইকোনমি এর বাংলা নাম কি, সেটা আসতে পারে যে সমুদ্র অর্থনীতি, অথবা আসতে পারে যে 3P দ্বারা কি বোঝায়, সেটা হচ্ছে ব্লু ইকোনমি। এখানে ডেল্টা প্ল্যান দেওয়া আছে 2021, ডেল্টা প্ল্যান দেওয়া আছে 2100 সাল দেওয়া আছে 2100 সালে ডেল্টা প্ল্যান, যেটা জাতীয় অর্থনীতি পরিষদ থেকে বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 সালে যেটা বলা হয় বদ্বীপ পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়। 4 সেপ্টেম্বর 2018 সালে অনুমোদন দেওয়া হয়। ডেল্টা প্ল্যান হচ্ছে আপনার 2100 সালে এটা নিয়ে একটা প্ল্যান পরিকল্পনা করা হচ্ছে বাংলাদেশের সীমান্ত নিয়ে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে। তো শতবর্ষী ডেল্টা প্ল্যান গ্রহণ করা হয়েছে নেদারল্যান্ডের আদলে গ্রহণ করা হয়েছে। ডেল্টা প্ল্যানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 6টি লক্ষ্য ছিল। জাতীয় পর্যায়ে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 3টা। এই 3টা লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে চরম দারিদ্রতা দূর করা, সেটা হচ্ছে ডেল্টা প্ল্যানের একটা লক্ষ্য। 2030 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করা, এটা একটা লক্ষ্য। 2041 সালে নাগাদ একটি সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন করা। ডেল্টা প্ল্যানকে বিভক্ত করা হয়েছে 3টা ধাপে। প্রথম ধাপে হচ্ছে 2030 সালের মেয়াদ, দ্বিতীয় ধাপে হচ্ছে 50 সালের মেয়াদ, এবং তৃতীয় ধাপে হচ্ছে 2100 সালের মেয়াদ হবে। প্রাথমিকভাবে সরকার প্রথম ধাপে 2030 সালের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করবে, 80টা প্রকল্প বাস্তবায়ন করবে। আর এদিকে দেওয়া আছে সারা দেশে হটস্পট নির্ধারণ করা হয়েছে 6টা অঞ্চলকে হটস্পট করা হয়েছে 6টি। ডেল্টা প্ল্যানের তথ্য হালনাগাদ করা হবে, প্রতি 5 বছর পর পর এটাকে আপডেট করা হবে তথ্যগুলো। তো গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেশে গুরুত্বপূর্ণ তথ্য যে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা আছে 200 নটিক্যাল মাইল, যেটা কিলোমিটার হিসাব করলে 370.4 কিলোমিটার। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা মানে কি, এই যে এখানে মানচিত্রটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশের মাটি থেকে শুরু করে এই যে সমুদ্র পর্যন্ত 370 কিলোমিটার পর্যন্ত আমাদের অবস্থান, মানে আমরা হচ্ছে এর মালিক। ITLOS জার্মানির হামবুর্গ ভিত্তিক সমুদ্র আইনসভা ভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কর্তৃক বাংলাদেশ মিয়ানমারের সমুদ্র সীমার বিরোধের মীমাংসা হয় 14 মার্চ 2012 সালে মীমাংসা করা। অর্থাৎ 14 মার্চ 2012 সালে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যে সমুদ্রের সীমা নিয়ে যে দ্বন্দ্ব ছিল, ঝগড়া ছিল, সেটা মীমাংসা করা হয়। আর পিসিএ মানে হচ্ছে আপনার স্থায়ী সালিসি আদালত, যেটা বাংলাদেশ এবং ভারতের সমুদ্র সীমা বিরোধে মীমাংসা করা হয়েছিল, সেটা হচ্ছে 7 জুলাই 2014 সালে মীমাংসা করা হয়েছিল। অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের সমুদ্র নিয়ে অনেক বিরোধ ছিল, কারণ তারা সীমানা দখল করে রাখছে, ভারতের বঙ্গোপসাগরে অনেক জায়গা দখল করে রাখতো। পরবর্তীতে এটা মীমাংসা করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের মোট সমুদ্র সীমার আয়তন হচ্ছে দেয়া আছে 1,18,813 বর্গ কিলোমিটার হচ্ছে বাংলাদেশের সমুদ্র সীমার আয়তন দেয়া আছে। ভারতের যে রাজ্যটি বাংলাদেশের সাথে সীমান্তযুক্ত তবে 7 সিস্টারের অন্তর্ভুক্ত নয়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। ভারতের যে রাজ্যটি বাংলাদেশের সীমানার মধ্যে আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, কিন্তু সেটা কিন্তু আবার এই 7 সিস্টারে, মানে ভারতের যে 7 সিস্টার 7টা রাজ্য, তার ভিতরে পড়ে না। এদিকে টপ ইনফরমেশন যদি আমরা দেখি যে বাংলাদেশে কোনো সীমান্ত নেই নাগাল্যান্ড রাজ্যের মধ্যে। আমরা জানি যে 7 সিস্টার মধ্যে একটা রাজ্য হচ্ছে নাগাল্যান্ড রাজ্য, সেটার মধ্যে বাংলাদেশের সীমানা নাই। এশিয়ার বৃহত্তম গ্রাম দেওয়া আছে বানিয়াচং। হবিগঞ্জে বানিয়াচং হচ্ছে গিয়ে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় গ্রাম। বেরোবাড়ির অবস্থান হচ্ছে পঞ্চগড়। এটা বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। উপরে আমরা পড়েছি বাংলাদেশের যে অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল, এটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা। আর রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। আর ডেল্টা প্ল্যানের হটস্পট ছিল 6টা। আর সীমান্তে ভারতের সংযোগ নেই, বান্দরবনের সাথে ভারতের কোনো সংযোগ নেই। তো এখানে আমরা যদি বিগত সালে প্রশ্নগুলো দেখি তাহলে বিসিএস পরীক্ষায় বিগত সালে প্রশ্ন আছে যে বদ্বীপ পরিকল্পনা 2100 এর কয়টি ভৌগোলিক হটস্পট আছে। আমরা জানি 6টা। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটা? আমরা জানি যে রাঙ্গামাটি জেলা হচ্ছে সবচেয়ে বড় জেলা। তো এখানে বিভিন্ন প্রশ্ন বিসিএসে আসছে, সেটা দেয়া আছে যে বিভিন্ন প্রশ্ন বিসিএসে আসছে। এদিকে দিয়েছে পিএসসি অর্থাৎ বিসিএস ছাড়া বিভিন্ন অন্যান্য সরকারি চাকরি পরীক্ষা, সেটা আসছে দেয়া আছে। আর এদিকে যদি আমরা খেয়াল করে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় আসছে বাংলাদেশের ডেল্টা প্ল্যান
100 প্রণয়নে কারিগরি সহায়তা প্রদানকারী দেশ কোনটা? সেটা হচ্ছে নেদারল্যান্ড বাংলাদেশকে সাহায্য করবে বাংলাদেশের ডেল্টা প্ল্যান পরিকল্পনার জন্য। নিচে উল্লেখিত বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোনো সীমানা নেই? বাংলাদেশের সীমানা নেই একমাত্র বরিশাল এবং ঢাকা, এই দুইটা বিভাগের সাথে বাংলাদেশের সাথে ভারতের এই সাথে সীমানা নাই, মানে বরিশাল এবং ঢাকা এই দুইটা বিভাগের সাথে ভারতের সাথে কোনো সীমানা সংযোগ নেই। তো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা 2100 সাথে যুক্ত আছে কোনটা? সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন, সেটাও যুক্ত আছে। তো আমরা যদি এদিকে খেয়াল করে দেখি তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষা আসছে যে আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটা? সেটা হচ্ছে আমরা জানি ময়মনসিংহ হচ্ছে আয়তনের সবচেয়ে ছোট। বাংলাদেশের সমুদ্র উপকূলে মোট দৈর্ঘ্য কত? আমরা জানি 711 কিলোমিটার হচ্ছে বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য দেওয়া আছে। তো নিরক্ষরেখার কোন অংশে বাংলাদেশের অবস্থিত? সেটা হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থান করা আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন সালে আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে, গুচ্ছতে আসছে, মেডিকেলে আসছে। তারপর এদিকে নার্সিং পরীক্ষায় দেশে যে নার্সিং পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আসছে এই প্রশ্নগুলো। তো এই হচ্ছে এই অধ্যায়ে আলোচনার বিষয়, অর্থাৎ ডেল্টা প্লেন নিয়ে বাংলাদেশের সীমান্তে অবস্থান নিয়ে এখানে যে আলোচনা যে দেওয়া আছে সেটা হচ্ছে যে আপনার যে বর্তমানে বাংলাদেশের যে ডেল্টা প্ল্যান নিয়ে আলোচনা অথবা ব্লু ইকোনমি, যারা সমুদ্র অর্থনীতি, সেটা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা আছে। তো আমরা পরবর্তী পার্টে আমরা পরের অধ্যায় নিয়ে আলোচনা করব।